আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজ আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার গল্পে যাওয়া যাক। আমার নাম ইমরান। আমি কলকাতা শহরে একটি প্রাইভেট অফিসে কাজ করি। গ্রাম ছেড়ে এই ব্যস্ত শহরে আসা কেবল নিজের ভাগ্য বদলানোর জন্য। কিন্তু অফিসের জীবনটা বড়ই কঠিন। আমার অফিসের বস কেন জানি আমাকে একদম সহ্য করতে পারেন না। সামান্য ভুল হলেই চিৎকার শুরু করেন, আর সেদিন তো সীমা ছাড়িয়ে গেলেন। দোষটা আমার ছিল না, তবুও সবার সামনে আমাকে অনেক বকা দিলেন। অপমানে আর দুঃখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অফিস শেষে যখন নিজের আবাসে ফিরলাম, তখন বুকটা ফেটে যাচ্ছিল। আমি যে বিল্ডিংয়ে থাকি সেটি 10 তলা। আমার রুম 8 তলায়। রুমে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, কিন্তু অস্থিরতা কমছিল না। সাধারণত মন খারাপ থাকলে আমি ছাদে চলে যাই। খোলা আকাশ দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি 10 তলার ছাদে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। দেখি খুব সুন্দর দেখতে একটা মেয়ে ছাদের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। তাকে সাহায্য করার জন্য যখন কাছে গিয়েছি, তখন একটা অদ্ভুত জিনিস দেখে আমার হাত পা কাঁপতে শুরু করলো। মেয়েটার পিঠে দুটো ডানা। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো মানুষ হোক বা অন্য কিছু, সে তো এখন বিপদগ্রস্ত। আমি সাহস করে তার চোখে মুখে পানির ঝাপটা দিলাম। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরল। চোখ খুলেই সে আমাকে দেখে কুঁকড়ে গেল এবং ভীষণ আতঙ্কিত স্বরে বলল, প্লিজ, আমাকে কিছু করবেন না। আমি আপনার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। তার ভয়ার্ত কণ্ঠ শুনে আমার খুব মায়া হলো। আমি নরম সুরে বললাম, আপনি ভয় পাচ্ছেন কেন? শান্ত হন। আমি আপনার কোনো ক্ষতি করব না, আর আপনাকে মারব না। আমি আপনাকে সাহায্য করতে চাই। মেয়েটি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়। মেয়েটির ডানা দুটো দেখে আমি লক্ষ্য করলাম সে ডানাগুলোতে বেশ চোট পেয়েছে। যন্ত্রণায় সে কুঁকড়ে যাচ্ছিল। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, দেখুন, ছাদে এভাবে পড়ে থাকা আপনার জন্য নিরাপদ নয়। আপনি আমার ঘরে আসুন। মেয়েটি কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর ধীর পায়ে আমার পেছন পেছন 8 তলায় আমার রুমে এল। আমি তাকে বললাম, তুমি খাটে বসো, আমি ব্যান্ডেজ আর মলম নিয়ে আসছি। তোমার ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিতে হবে। তাকে সেবা করতে করতেই আমার মনের ভেতর কৌতূহল দানা বাঁধল। আমি জিজ্ঞেস করলাম, একটা কথা বলুন তো, আপনি তো মানুষ নন, তাই না? মেয়েটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি একজন পরী। পরী শব্দটা শুনেই আমি কয়েক পা পিছিয়ে গেলাম। বুকটা ধড়ফড় করতে লাগলো। ছোটবেলায় দাদির কাছে শোনা গল্পের চরিত্র আজ আমার খাটে বসে। নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি তো পরী, তাহলে অদৃশ্য হয়ে যাচ্ছেন না কেন? মেয়েটি ম্লান হেসে বলল, আসলে আমরা অন্য জাতের পরী। আমরা অদৃশ্য হতে পারি না, শুধু উড়তে পারি। ডানায় চোট পাওয়ায় এখন আমি উড়তেও পারছি না। আমি ও আচ্ছা বলে দ্রুত ড্রয়ার থেকে মলম আর ব্যান্ডেজ আনতে গেলাম। ফিরে এসে দেখি মেয়েটি ভয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাচ্ছ কেন? আমি তো বলেছি তোমার কোনো ক্ষতি করব না। মেয়েটি আকুতি জানিয়ে বলল, প্লিজ, আপনি কোনো মানুষকে ডাকবেন না। তারা আমাকে দেখলে মেরে ফেলবে অথবা খাঁচায় বন্দি করে রাখবে। আমি দৃঢ় গলায় বললাম, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি কেন মানুষকে ডাকবো? এই দেখো, আমি ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। আমি দরজা আটকে তার কাছে গেলাম। তার ডানার ক্ষতস্থানে মলম লাগাতে গিয়ে যখনই আমার হাত তার শরীরে স্পর্শ করল, মেয়েটি চমকে উঠল। সে আরও বেশি গুটিসুটি মেরে বসে রইল। আমি অবাক হয়ে বললাম, এমন করছো কেন? আমি তো শুধু ওষুধ দিচ্ছি। মেয়েটি নিচু স্বরে লজ্জিত হয়ে বলল, আসলে আমার জীবনে এই প্রথম কোনো পুরুষ আমাকে স্পর্শ করল। আমাদের সমাজে এর নিয়ম নেই। তার কথা শুনে আমি খুব লজ্জিত হলাম। ভাবলাম হয়তো তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছি। আমি একটু পিছিয়ে গেলাম। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কি হলো? থেমে গেলেন কেন? মলমটা দিয়ে দিন। আমি তখন কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, আসলে সরি, আমি জানতাম না যে আপনাদের সমাজে কোনো পুরুষের স্পর্শ করা নিষেধ। আমি অত্যন্ত লজ্জিত। আমার কথা শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আলতো করে আমার হাতে হাত রাখল। তার স্পর্শ ছিল তুলোর মতো নরম।
সে ম্লান হেসে বলল, সমস্যা নেই, এখন আমি অনেক বিপদে আছি। এই অবস্থায় আপনি আমাকে সাহায্য করছেন, এটাই বড় কথা। আপনি মলমটা লাগিয়ে দিন। আমি খুব সাবধানে ধীরে ধীরে তার ডানার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিলাম। মেয়েটি ব্যথায় মাঝে মাঝে একটু কুঁকড়ে উঠছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সেবা করতে করতে আমার মনের ভেতরে অনেক প্রশ্ন জমা হচ্ছিল। আমি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি রাতে হুট করে এই ছাদে কিভাবে আসলেন? মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা দ্বিতীয় আসমানে থাকি। আজ রাতে আমি আর আমার বান্ধবীরা একসাথে আকাশপথে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ নিচ থেকে এক তান্ত্রিক আমাদের দেখে ফেলে। সে জাদুটোনা বা মন্ত্র পড়া আগুনের গোলার মতো কিছু একটা আমাদের দিকে ছুঁড়ে মারে। আমি নিজেকে বাঁচাতে গিয়ে দিকভ্রান্ত হয়ে পড়ি এবং উড়তে উড়তে এই ছাদে এসে আছাড় খেয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি কিছুটা আতঙ্কিত হয়ে বললাম, সেই তান্ত্রিক কি এখানে আসতে পারে? আপনার পিছু নিতে পারে? মেয়েটি চিন্তিত মুখে বলল, ঠিক জানি না, তবে তান্ত্রিকরা খুব ভয়ঙ্কর হয়। তাদের বিশ্বাস করা যায় না। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। রাতে কিছু লাগলে আমাকে ডাকবেন। আর আপনি কি কিছু খেয়েছেন? মেয়েটি মাথা নিচু করে বলল, না, আমার খিদে নেই। আপনি খেয়ে নিন। আমি বুঝতে পারলাম সে হয়তো সংকোচ করছে। আমি রান্নাঘরে গেলাম। নিজের জন্য আর তার জন্য খাবার বেড়ে টেবিলে নিয়ে আসলাম। তারপর তাকে ডাকলাম, শুনছেন? এখানে আসুন। টেবিলে খাবার দেওয়া হয়েছে। সে খুব ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে টেবিলের কাছে এল। আমি বললাম, এখানে বসুন, খেয়ে নিন। সে আবার সেই একই কথা বলল, বললাম তো আমার খিদে নেই। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে মিথ্যা বলছে। আমি হেসে বললাম, আপনার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। অনেকক্ষণ ধকল গিয়েছে আপনার ওপর দিয়ে। চুপচাপ খেয়ে নিন তো। মেয়েটি আর কোনো কথা বাড়াল না। সে চেয়ার টেনে বসলো। প্রথমে একটু ইতস্তত করলেও ক্ষুধার চোটে সে আস্তে আস্তে আমার সাথে খাবার খেতে শুরু করলো। নিস্তব্ধ রাতে এক অদ্ভুত পরিবেশে আমি আর এক পরী একসাথে বসে রাতের খাবার খাচ্ছি। এটা যেন কোনো স্বপ্ন ছিল। আমি মেয়েটির পাতে বড় এক টুকরো মাংস তুলে দিলাম। মুচকি হেসে বললাম, আমি এখানে একাই থাকি তো, তাই নিজের রান্না নিজেই করি। খুব একটা ভালো হয়তো হয়নি, একটু কষ্ট করে খেয়ে নিও। কিছু মনে করো না। মেয়েটি মাংসের ঝোল দিয়ে এক গাল ভাত মুখে দিয়েই চোখ বড় বড় করে আমার দিকে তাকাল। সে বেশ অবাক হয়ে বলল, ওয়াও, তুমি কি বলছো ইমরান? এত চমৎকার রান্না হয়েছে। তুমি বলছো ভালো হয়নি? আমি তো আমার জীবনে এত স্বাদের খাবার খুব কম খেয়েছি। তার মুখে রান্নার প্রশংসা শুনে আমার বেশ ভালো লাগলো। আমি একটু লজ্জিত হয়ে হাসলাম। মেয়েটি খেতে খেতে হঠাৎ বলল, শোনো, আমি আজ থেকে যতদিন তোমার এই বাড়িতে আছি, ঘরের সব কাজ আমি করব। তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, সে কি? আপনি আমার অতিথি, আপনি কেন কাজ করবেন? কোনো দরকার নেই, আমি একাই সব গুছিয়ে নিতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। মেয়েটি নাছোড় বান্দা। সে ভ্রু কুঁচকে বলল, আমি অতিথি বলে কি একটুও কাজ করতে পারবো না? আমাকে করতে দাও। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখুন, আপনি এখন অসুস্থ। এই শরীরে কাজ করা একদম ঠিক হবে না। আপনি বরং সারাদিন বিশ্রাম নেবেন। মেয়েটি তখন হেসে দিয়ে বলল, আরে বাবা, আমি তো শুধু ডানায় চোট পেয়েছি, আমার হাত পা তো ঠিক আছে। হাত দিয়ে কাজ করতে তো সমস্যা নেই। তার যুক্তির কাছে আমি হেরে গেলাম। হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি হেরে গেলাম। তবে একটা কথা, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। মেয়েটি মিষ্টি করে হেসে বলল, আমার নাম মেঘনা। আমি বললাম, বাহ, খুব সুন্দর নাম তো আপনার। সে মাথা নিচু করে বলল, ধন্যবাদ। আর আপনার নাম তো ইমরান, তাই না? আমি অবাক হয়ে তাকালাম। আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো বলিনি। মেঘনা রহস্যময় হাসি দিয়ে বলল, ভুলে যেও না, আমি কিন্তু একজন পড়ি। আমরা অনেক কিছুই বুঝতে পারি। এমনকি তুমি মনে মনে এখন কি ভাবছো সেটাও আমি বলে দিতে পারি। আমি মনে মনে একটু চ্যালেঞ্জ নিলাম। মনে মনে ভাবলাম, তারা চিহ্ন মেয়েটা সত্যি অনেক সুন্দর দেখতে। ওর চোখগুলো কি মায়াবী, যেন মায়া ছড়িয়ে আছে সারা মুখে। আমি ভাবা শেষ করতেই মেঘনা খিলখিল করে হেসে উঠল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ইমরান, আমার এত প্রশংসা করার জন্য। আমি পুরো থতমত খেয়ে গেলাম।
আমার গাল দুটো মনে হয় লজ্জায় লাল হয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, আপনি আপনি সত্যি সত্যি মনের কথা বুঝতে পারেন? মেঘনা আলতো করে মাথা নেড়ে বলল, হ্যাঁ, পারি। আমাদের সেই রাতটা এভাবেই এক অদ্ভুত মায়া আর বিস্ময়ের মধ্য দিয়ে কাটতে লাগলো। অফিসের সেই বসের বকুনি আর মন খারাপের কথা আমি তখন পুরোপুরি ভুলে গেছি। আমার সামনে এখন এক অপার্থিব সৌন্দর্য বসে ডাল ভাত খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি মেঘনাকে বললাম, দেখো, আমি তো এখানে একা থাকি, তাই এই একটাই রুম। তুমি বরং খাটে গিয়ে শুয়ে পড়ো, আর আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। মেঘনা ব্যস্ত হয়ে বলল, না না, তা কি করে হয়? আমার জন্য আপনি নিজের বিছানা ছাড়বেন কেন? আমি বরং নিচে শুই, আপনি খাটে শোন। আমি একটু জোর দিয়ে বললাম, আরে না, তুমি অসুস্থ, তার ওপর মেহমান, তুমি খাটে শোবে। বলতে বলতে খেয়াল করলাম আমি তাকে আপনি থেকে তুমি বলে ফেলেছি। আমি লজ্জিত হয়ে বললাম, ও সরি, কথা বলতে বলতে আপনাকে তুমি বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। মেঘনা মিষ্টি করে হেসে বলল, এতে আবার কি আছে? আপনি আমাকে তুমি বলতেই পারেন, আর আমিও কি আপনাকে তুমি বলতে পারি? কোনো সমস্যা নেই তো। আমি মাথা নেড়ে সায় দিলাম। অনেক জোরাজুরি করে শেষমেশ মেঘনাকে খাটে শুতে রাজি করালাম। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমিও নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। দিনভর অফিসের ধকল আর রাতের এই নাটকীয়তায় কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ভোরের দিকে হালকা আলো ফুটতেই মেঘনার ডাকে আমার ঘুম ভাঙল। সে খুব শান্ত গলায় বলল, ইমরান, তুমি কি নামাজ পড়ো? আমি চোখ কচলাতে কচলাতে বললাম, হ্যাঁ, পড়ি তো। সে বলল, তাহলে চলো, ওয়াশরুম থেকে অজু করে আসো, জামাত করে নামাজ পড়ব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমিও কি মুসলিম? মেঘনা হাসল, হ্যাঁ, আমি মুসলিম। আমি চটপট অজু করে আসলাম। আলমারি থেকে একটা পরিষ্কার পাঞ্জাবি বের করে পরলাম। কিন্তু হাতাটা ঠিকঠাক করে গোটাতে পারছিলাম না, বারবার আটকে যাচ্ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কসরত করছিলাম। হঠাৎ আয়নায় দেখলাম মেঘনা আমার দিকে তাকিয়ে আছে। সে মনে হয় আমার অসুবিধাটা বুঝতে পারল। হঠাৎ সে আমার খুব কাছে এসে দাঁড়াল। আমার কাঁধে আলতো করে হাত রাখল সে। তার স্পর্শে আমার পুরো শরীর যেন কেঁপে উঠল। সে খুব যত্ন করে আমার পাঞ্জাবির হাতা দুটো গুছিয়ে সোজা করে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেঘনা ভ্রু কুঁচকে বলল, হাতাটা ঠিক করে দিতে পারছো না? আমাকে তো বললেই পারতে। আমি থতমত খেয়ে বললাম, আমি আসলে, মানে। সে হাসল, কি মানে মানে করছো? শোনো, যতদিন আমি এখানে আছি, ধরে নাও আমি তোমার সব দেখাশোনা করব। মনে করো আমি তোমার তোমার বউ। কথাটা বলেই মেঘনা থমকে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। আমি তো পুরো কাঠের মতো দাঁড়িয়ে রইলাম। সে যে কি বলে ফেলেছে সেটা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে ফেলল। এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল ঘরে। সেই ঘোর আর লজ্জা নিয়েই আমরা নামাজের জন্য দাঁড়ালাম। মেঘনা আমার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ল, আর আমি ইমামতি করলাম। ভোরের সেই স্নিগ্ধতায় আমাদের দুজনের মনেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। নামাজ শেষ করে আমরা মোনাজাত ধরলাম, যে মোনাজাতে হয়তো একে অপরের জন্য অঘোষিত এক মায়া ছিল। নামাজ শেষ করে আমি আবার একটু বিছানায় গড়িয়ে নিলাম। কিন্তু মেঘনা মোটেও বসে থাকলো না। সে অসুস্থ ডানা নিয়েই ঘরের কাজগুলো গুছিয়ে ফেললো, এমনকি ব্রেকফাস্টও তৈরি করে ফেললো। সকাল 9টা বাজার সাথে সাথে মেঘনা আমার কাছে এসে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে দাঁড়াল। ডানা দুটো নাড়িয়ে অনেকটা বউয়ের মতোই আদুরে গলায় বলল, এই যে শুনছেন, 9টা বেজে গেছে, এবার ঝটপট ওঠেন তো, আর দেরি করলে কিন্তু ডানা দিয়ে সুড়সুড়ি দেব। আমি তখনও গভীর ঘুমের ঘোরে। অবচেতন মনেই আমি তার হাতটা শক্ত করে ধরে ফেললাম এবং টান দিয়ে নিজের বুকের কাছে জড়িয়ে ধরলাম। মেঘনা হুট করে এই টানে নিজের সামলাতে না পেরে সরাসরি আমার বুকের ওপর আছড়ে পড়ল। হঠাৎ বুকের ওপর ভার অনুভব করতেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে মেঘনাকে একদম কাছে দেখে আমি হকচকিয়ে গেলাম। তাড়াতাড়ি উঠে বসে তোতলাতে তোতলাতে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমার বউ। কথাটা বলেই আমি থেমে গেলাম। মেঘনা তখন লজ্জায় একদম লাল হয়ে গেছে। সে নিচু স্বরে চিবুক নামিয়ে বলল, বউ? তাই বুঝি? আমি লজ্জায় বাঁচি না। দ্রুত কম্বলটা টেনে নিজের মুখ ঢেকে ফেললাম।
কিন্তু মেঘনা ছাড়ার পাত্রী নয়। সে হাসতে হাসতে আমার গায়ের কম্বলটা সরিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ওঠো এবার, না হলে তোমার বস তোমাকে আবার বকা দেবে। বসের কথা শুনে আমার হুঁশ ফিরল। আমি ফোনটা হাতে নিয়ে লাফ দিয়ে উঠলাম, কিন্তু লজ্জায় মেঘনার দিকে তাকাতে পারছি না। আমি কম্বলটা দিয়েই নিজের মুখ আড়াল করার চেষ্টা করছিলাম। দরজার কাছে যেতেই দুষ্টুমি করে কম্বলটা মেঘনার মুখের ওপর আলতো করে ছুঁড়ে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দরজাটা ভেতর থেকে বন্ধ করে হাঁপাতে হাঁপাতে নিজেকে বললাম, ইমরান, তুই এটা কি করলি? আজ বাইরে বের হলে তোর কপালে নিশ্চিত ধোলাই আছে। আয়নায় নিজের চেহারা দেখে ভাবছিলাম, এত সুন্দর একটা ছেলের এত মিষ্টি একটা বউ হবে, এটা ভাবতেই আমার নিজের ভেতরেই লজ্জা আর হাসির একটা মিশ্রণ কাজ করছিল। আমি আয়না দেখে আপন মনেই হাসছিলাম। হঠাৎ দরজার ওপার থেকে মেঘনার গম্ভীর গলা শোনা গেল, বাইরে বের হও একবার, খবর খারাপ আছে তোমার। আমি ভেতর থেকে মজা করে বললাম, আমি আজ সারাদিন এই ওয়াশরুমের ভেতরেই থাকবো, বের হব না। মেঘনা তখন ওপাশ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, থেকো ভেতরে। তবে দুপুরে খাবে কি সেটা ভেবে দেখো। ওর কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। তাই তো, ভেতরে থাকলে তো আর খাওয়া হবে না, খিদের চোটে শেষে তো ওখানেই অজ্ঞান হওয়ার দশা হবে আমার। ওয়াশরুম থেকে অনেকক্ষণ পর খুব সাবধানে পা টিপে টিপে বাইরে বেরোলাম। মেঘনা আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। সে বলল, কি হলো, ওভাবে তাকাচ্ছ কেন? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সত্যি সত্যিই ধোলাই করব? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি বুক থেকে একটা বড় পাথর নেমে যাওয়ার মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, বাবা, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। মেঘনা সকালের ব্রেকফাস্ট আমার সামনে এগিয়ে দিল। আমি এক মুখ খাবার মুখে দিয়েই অবাক হয়ে ওর দিকে তাকালাম। আমার চোখ যেন ছানা বড়া। আমি বললাম, মেঘনা, তুমি বিশ্বাস করো, আমি বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এত স্বাদ কোথাও পাইনি। তুমি এত সুন্দর রান্না করো কিভাবে? আমার প্রশংসা শুনে মেঘনা খুব লজ্জা পেল। সে আমার অফিসের টিফিনটা গুছিয়ে দিয়ে কাঁচুমাচু হয়ে বলল, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আসলে তোমাকে না জানিয়ে ফ্রিজ থেকে মাংস আর ইলিশ মাছটা রান্না করে ফেলেছি। তোমাকে টিফিন দেওয়ার জন্যই এগুলো করেছি, কিছু মনে করো না প্লিজ। আমি হাসি মুখে বললাম, তুমি একদম ঠিক করেছো, বরং আমাকেই উদ্ধার করেছো। মেঘনা আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, রাস্তায় সাবধানে যেও। আমি ওকে বিদায় জানিয়ে অফিসের দিকে রওনা হলাম। অফিসে পৌঁছানো মাত্রই আমার খিটখিটে বস এক গাদা ফাইল আমার টেবিলে আছাড় দিয়ে ফেললেন। তিনি কর্কশ গলায় বললেন, ইমরান, কাল সকালের মধ্যে এই সব কাজ কমপ্লিট চাই, না হলে তোমার চাকরি নিশ্চিত যাবে। এত কাজ দেখে আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, স্যার, এত কাজ একা করা তো সম্ভব নয়। বস কোনো কথা না শুনেই গটগট করে নিজের কেবিনে চলে গেলেন। আমি খুব ঘাবড়ে গেলাম এবং কাজ শুরু করলাম। দুপুরে আমার বন্ধু শাহিন এসে বলল, চল ভাই, খেয়ে আসি। আমি বললাম, তুই যা, আমি একটু পর আসছি। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। কাজের চাপে অস্থির হয়ে ভাবছিলাম আজ আমার উপায় কি হবে। সারাদিন যুদ্ধ করে বিকেলে বাড়ি ফিরলাম। মেঘনা আমাকে দেখেই বুঝতে পারল আমার মন খারাপ। সে এগিয়ে এসে বলল, কি হয়েছে ইমরান? আমি তাকে সব খুলে বললাম। মেঘনা শান্ত গলায় বলল, তুমি শুধু বসকে গিয়ে বলো যে সব কাজ হয়ে গেছে। আমি অবাক হলাম, সে কি? আমি তো সবটা শেষ করতে পারিনি। মেঘনা শুধু মুচকি হাসল। ওর কথা বিশ্বাস করে আমি বসকে ফোন দিলাম। বস ফাইলগুলো চাইলেন এবং চট করে চেক করে আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, ইমরান, এত কাজ তুমি এত নিখুঁতভাবে করলে কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। খুব শিগগিরই তোমার পেমেন্ট বাড়িয়ে দেব। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ফোনটা রেখেই উত্তেজনায় মেঘনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, মেঘনা, ফাইনালি বস আমার ওপর খুশি হয়েছে। সব তোমার জন্য। পরক্ষণেই আমার হুঁশ ফিরল। আমি অপ্রস্তুত হয়ে ওকে ছেড়ে দিয়ে বললাম, সরি, আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম তাই বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি। মেঘনা আমার শার্টের হাতাটা আলতো করে ধরে শান্ত চোখে তাকিয়ে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার খেয়াল রাখি, যত্ন নিই। এতে ঘাবড়ানোর কিছু নেই। আমি নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম এবং কৃতজ্ঞতায় চোখ ভিজে এল।
আমি বললাম, তোমার জন্য আজ বসের প্রশংসা পেলাম। অনেক ধন্যবাদ মেঘনা, আমার এলোমেলো জীবনটা এভাবে গুছিয়ে দেওয়ার জন্য। মেঘনা ম্লান হেসে বলল, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ ইমরান, তাই এই ছোট্ট উপকারে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অফিসে বসের প্রশংসা পেয়ে সেদিন আমার রাতের ঘুমটা ছিল একদম নিশ্চিন্ত। পরদিন সকালে উঠে দেখি মেঘনা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চোখে মুখে কেমন একটা বিষণ্ণতা। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মেঘনা? মন খারাপ? মেঘনা একটু ম্লান হেসে বলল, না, আসলে আজ আকাশটা খুব পরিষ্কার। আমার ডানার ক্ষতটাও প্রায় শুকিয়ে এসেছে। হয়তো খুব দ্রুতই আমাকে ফিরে যেতে হবে। শুনেই বুকটা কেমন ছ্যাদ করে উঠল। মেঘনা চলে যাবে? মাত্র দুদিনে ও আমার এই ছোট ঘরটাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। আমি কথা ঘুরানোর জন্য বললাম, সে দেখা যাবে। আগে বলো আজ কি খাবে? আজ আমার ছুটি, চলো তোমাকে শহরটা ঘুরিয়ে দেখাই। মেঘনা অবাক হয়ে বলল, আমি কি এই বেশে বাইরে যেতে পারবো? আমার ডানা দেখলে তো মানুষ ভয় পাবে। আমি হাসলাম, ভয় নেই, আমার একটা বড় ঢিলে ঢালা জ্যাকেট আছে, ওটা পরলে তোমার ডানা ঢাকা পড়ে যাবে। আমি ওকে আমার একটা কালো জ্যাকেট আর মাথায় একটা টুপি পরিয়ে দিলাম। আয়নায় নিজেকে দেখে ও নিজেই চিনতে পারছিল না। আমরা নিচে নামলাম। ট্যাক্সিতে করে ওকে নিয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। কলকাতার রাস্তা, ট্রাম আর মানুষের ভিড় দেখে মেঘনা ছোট বাচ্চার মতো অবাক হচ্ছিল। হঠাৎ ভিড়ের মধ্যে একটা লোক আমাদের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটার পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা আর চোখগুলো আগুনের মতো লাল। মেঘনা হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, ইমরান, ওই লোকটা, ওই সেই তান্ত্রিক, ও আমাকে চিনে ফেলেছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তান্ত্রিকটা ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ওর মুখে একটা শয়তানি হাসি। সে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছিল। আমি সাহস সঞ্চয় করে মেঘনাকে আড়াল করে দাঁড়ালাম। বললাম, ভয় পেও না মেঘনা, আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকটা কাছে এসে একটা কর্কশ গলায় বলল, মানুষ হয়ে পরীর মায়ায় পড়েছিস ছোকরা, ওকে ছেড়ে দে, ও আমার শিকার। ওর ডানা দিয়ে আমি অমরত্বের ওষুধ বানাবো। আমি চিৎকার করে বললাম, চোপ, এক পা ও এগোবেন না। ঠিক তখনই তান্ত্রিকটা ঝুলি থেকে কিছু একটা ধুলো মতো আমাদের দিকে ছুঁড়ে মারল। চারপাশটা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। আমি মেঘনার হাত শক্ত করে ধরে দৌড়াতে লাগলাম। ভিড়ের মধ্যে কোনো মতে একটা ট্যাক্সিতে উঠে বসলাম। বাড়িতে ফিরে আমরা দুজনেই হাঁপাচ্ছি। মেঘনা কান্নায় ভেঙে পড়ল। ইমরান, ও আমাকে ছাড়বে না। ও আমার গন্ধ পেয়ে গেছে। ওর হাত থেকে বাঁচা খুব কঠিন। আমি ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রাখলাম। শান্ত হও মেঘনা, আজ রাতটা সাবধানে থাকতে হবে। কাল ভোরেই আমি তোমাকে শহরের বাইরে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাব। সেদিন রাতে আমরা কেউই ঘুমাতে পারলাম না। দরজার বাইরে প্রতিটি শব্দে আমি চমকে উঠছিলাম। মাঝরাতে হঠাৎ ছাদের ওপর থেকে এক বিকট শব্দ এল। মনে হলো কেউ ভারী কিছু ফেলেছে। মেঘনা ফিসফিস করে বলল, ও এসে গেছে ইমরান। আমি লাঠি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। আজ আমি আমার নিজের জীবনের বিনিময়ে হলেও মেঘনাকে রক্ষা করব। পরের পর্বে কি হবে? তা গল্পের উত্তেজনা এখন তুঙ্গে। ইমরানের সাহসিকতা আর মেঘনার অসহায়ত্ব মিলে গল্পটা আরও আবেগঘন হয়ে উঠছে। চলুন পরের অংশটা শোনা যাক। ছাদের ওপর থেকে আসা সেই বিকট শব্দের পর পুরো ঘর যেন থমথমে হয়ে গেল। মেঘনা ভয়ে আমার পেছনে এসে লুকালো। আমি লাঠিটা শক্ত করে ধরে দরজার দিকে এগোতে লাগলাম। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। একবার, দুবার, তিনবার। মনে হচ্ছিল দরজাটা এখনই ভেঙে পড়বে। তান্ত্রিকের কর্কশ গলা শোনা গেল বাইরে থেকে, ইমরান, দরজা খোল। এক পরীর বাচ্চার জন্য নিজের জীবন বিপন্ন করিস না। ওকে আমার হাতে দিয়ে দে, আমি তোকে অনেক ধন সম্পদ দেব। আমি চিৎকার করে বললাম, আপনার কোনো সম্পদের লোভ আমার নেই। এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশ ডাকব। তান্ত্রিক অট্টহাসি দিয়ে বলল, পুলিশ? আমার জাদুর সামনে পুলিশ কিছুই না। ঠিক তখনই ঘরের জানালা দিয়ে নীল রঙের একটা ধোঁয়া ঢুকতে শুরু করলো। মেঘনা যন্ত্রণায় কাতরে উঠল। সে বলল, ইমরান, ও মন্ত্র পড়ছে। আমার শরীর অবশ হয়ে আসছে।
আমি বুঝতে পারলাম সাধারণ লাঠি দিয়েই তান্ত্রিককে ঠেকানো যাবে না। আমি দ্রুত আমার ড্রয়ার থেকে ছোটবেলায় মায়ের দেওয়া একটা তসবিহ আর পবিত্র কোরআন শরীফ হাতে নিলাম। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আশ্চর্যজনকভাবে আমি যত জোরে দোয়া পড়ছিলাম, বাইরের ধাক্কা ততটাই কমে আসছিল। তান্ত্রিকটা বাইরে থেকে যন্ত্রণায় গোঙাতে শুরু করলো। হঠাৎ এক বিকট চিৎকারের পর সব শান্ত হয়ে গেল। বাইরে আর কোনো শব্দ নেই। আমি সাবধানে দরজা খুললাম। দেখলাম বাইরে কেউ নেই, শুধু সিঁড়ির কাছে কিছু কালো ছাই পড়ে আছে। তান্ত্রিকটা হয়তো পালিয়ে গেছে অথবা তার নিজের জাদুই তার উপর উল্টে পড়েছে। আমি রুমে ফিরে এসে দেখি মেঘনা ক্লান্ত হয়ে মেঝেতে বসে আছে। ওর ডানা দুটো আগের চেয়ে অনেক উজ্জ্বল দেখাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে হাসল। বলল, ইমরান, তুমি আজ শুধু আমাকে বাঁচাওনি, তুমি আমাকে এক পিশাচের হাত থেকে মুক্ত করেছ। কিন্তু আমি ওর কাছে গিয়ে বসলাম। কিন্তু কি মেঘনা? মেঘনা আমার হাতটা ধরল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার ফেরার সময় হয়ে গেছে। আমার বান্ধবীরা আসমানের ওপর থেকে আমাকে ডাকছে। আমি যদি এখন না যাই তবে তান্ত্রিকের দল আবার ফিরে আসতে পারে। তোমার জীবন বিপন্ন হতে পারে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কোনোমতে বললাম, তুমি কি আবার আসবে? মেঘনা আমার কপালে আলতো করে একটা চুমু খেল। তার স্পর্শে আমার সারা শরীর শীতল হয়ে গেল। সে বলল, মায়ার টানে মানুষ পরীদের কাছে যায়, কিন্তু আজ মায়ার টানে এক পরী মানুষের কাছে ঋণী হয়ে রইল। আমি আসমান থেকে তোমার দিকে সবসময় তাকিয়ে থাকবো ইমরান। যেদিন খুব মন খারাপ হবে, ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। বলতে বলতে মেঘনার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করলো। সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। তারপর বিশাল ডানা দুটো মেলে দিয়ে আকাশের দিকে উড়াল দিল। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে রইলাম। এক ফালি উজ্জ্বল আলো মেঘের ভেতর মিলিয়ে গেল। পুরো ঘরটা এখন নিস্তব্ধ। শুধু মেঘনার ফেলে যাওয়া সেই জ্যাকেটটা বিছানায় পড়ে আছে। অফিসের সেই সাধারণ ইমরান আজ এক অন্য মানুষ। আমার মন খারাপ হলে আমি এখন আর বসের বকুনিতে কাঁদি না, বরং ছাদে গিয়ে আকাশের ওই দ্বিতীয় আসমানের দিকে তাকিয়ে হাসি। কারণ আমি জানি সেখানে কেউ একজন আমার জন্য প্রার্থনা করছে। গল্পের শেষ। কেমন লাগলো গল্পটি? আপনার কাল্পনিক জগৎটা সত্যিই খুব সুন্দর। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি ইমরান আর মেঘনাপরীর এই অদ্ভুত প্রেমের গল্প আপনাদের সবার খুব ভালো লেগেছে। প্রিয় পাঠক বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো গল্পটি শেয়ার করলে আপনার জীবনেও মেঘনাপরীর মতো কোনো মায়াবী পরীর দেখা মিলে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ ইমরান। আপনার কথা মতোই গল্পটি হুবহু নিচে সাজিয়ে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান, পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমি একটা কোম্পানিতে চাকরি করি। কোম্পানির মালিক আমাকে অনেক যত্ন করে আর খুব ভালোবাসে। আমি আমার সাথে কোনো হেল্পার রাখি না, কারণ আমরা খুব গরিব মানুষ, তাই হেল্পারের দায়িত্বটা আমি একাই সামলাই। একদিন আমি ট্রাক নিয়ে কলকাতা থেকে শিয়ালদহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমার বাড়ি গ্রামে হলেও কাজের প্রয়োজনে আমি কলকাতা শহরেই থাকি। বনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম একটি মেয়ে আমার দিকে হাত তুলে বলতে চাচ্ছে যে সে বিপদে পড়েছে এবং সাহায্য চায়। আমি একজন নামাজি মানুষ, মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি ছিল আমার। আমি গাড়ি থামালাম। সে জানালার কাছে এসে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? আমি এখানে বেড়াতে এসেছিলাম, হঠাৎ করে আমার গাড়িটি খারাপ হয়ে যায়। মেরামত করার কথা বলে ট্যাক্সিওয়ালা গাড়িটি নিয়ে যায়, কিন্তু আর ফিরে আসেনি। আমার সমস্ত ভাড়া সেই ড্রাইভারের কাছে ছিল। আপনি কি আমাকে শিয়ালদহ নামিয়ে দিতে পারবেন? আমি বললাম, দেখুন, আমি এক যুবক ছেলে। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবেই আমি আপনাকে নিয়ে যেতে পারি। মেয়েটি তখন বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অত্যন্ত সৎ ছেলে। আমার যা মনে হচ্ছে তুমি নামাজি, তাই আমার কোনো ভয় নেই। ট্রাক চলতে শুরু করলো। চলতে চলতে মেয়েটি আমায় জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম ইমরান। সে বলল, আমার নাম মেঘনা। আমি বললাম, খুব সুন্দর নাম, যেমন সুন্দর তুমি। মেয়েটি তখন আমাকে বলে, এখনই কি বৃষ্টি আসবে?
আমি অবাক হয়ে বলি, এতদিন ট্রাক চালালাম, আমি বুঝতে পারি কখন পানি আসবে আর কখন আসবে না। আকাশ তো পরিষ্কার। কিন্তু আমার কথা শেষ হতে না হতেই আকাশ কালো করে ঝমঝমিয়ে পানি এলো। আমি তো অবাক। এটা কিভাবে সম্ভব? আমি তাকে জিজ্ঞেস করলাম, এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝলেন? সে শান্ত স্বরে বলল, আমি ভবিষ্যৎ বুঝতে পারি। আমি হেসে বললাম, ইয়ার্কি পাচ্ছেন মাঝরাতে? মেয়েটি গম্ভীর হয়ে বলল, আমি ইয়ার্কি মারছি না আপনার সাথে। তারপর ট্রাক চলতে লাগলো। মেয়েটি অনেক সুন্দর ছিল। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি আমাকে নাড়া দিয়ে বলল, সামনে দেখো, আমাকে দেখো না। আমি খুব লজ্জা পেয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমার চোখে প্রচণ্ড ঘুম জড়িয়ে এল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি আমার গায়ে হাত দিয়ে ডাকল। আমি চোখ খুলতেই দেখি সামনের দিক থেকে আরও একটি ট্রাক আমার দিকে তেড়ে আসছে। আমি যদি এখন ব্রেক মারি, তবে ওই ট্রাকটি আমাকে সরাসরি ধাক্কা দেবে। উপায় না দেখে আমি স্টিয়ারিংটা বাম দিকে ঘুরিয়ে দিলাম। গাড়িটি সোজা খাদের দিকে পড়তে লাগলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর মেয়েটাকে চিৎকার করে বললাম, তুমি পালাও, এখানে একটা প্যারাশুট আছে, এটা নিয়ে বেঁচে যাও। আমার কথা ভাবতে হবে না। কিন্তু মেয়েটির মধ্যে কোনো ভয় বা দুশ্চিন্তা নেই। আমি তখনও চোখ বন্ধ করে আছি। সে আমাকে বলল, চোখ খোলো। চোখ খুলে আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? গাড়িটা দিব্যি রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ মেয়ে নয়, অলৌকিক জগতের কেউ। সে আমাকে বলল, এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ আমি যদি না বাঁচাতাম, তবে তুমি মারা যেতে। আমি প্রচণ্ড ভয়ে ট্রাক থেকে নেমে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে গিয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। আমি গাছের নিচে ভয়ে কাঁপছিলাম। ঠিক তখনই মেয়েটি গাছের পেছন থেকে বেরিয়ে এল। সে আমার গায়ে হাত দিয়ে শান্ত স্বরে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না। আসলে আমি এই পৃথিবীতে মাত্র 7 দিন ঘোরাঘুরি করি, এখানে ওখানে সেখানে। আর বছরের বাকি সময়টুকু আমরা আমাদের নিজস্ব রাজ্যে থাকি। সে আমার হাত ধরে আরো বলল, আমি যদি তোমাকে মারতে চাইতাম তবে অনেক আগেই মেরে ফেলতাম। তার কথায় আমার মনের ভয়টা একটু কমলো। হঠাৎ আমার ট্রাকের কথা মনে পড়ল। আমি বললাম, চলো আমার ট্রাকের কাছে যাই, চোর ডাকাত হয়তো সব চুরি করে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো। মেয়েটি আমার সাথে সাথে হাঁটতে লাগলো। ট্রাকের কাছে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে, ট্রাকটি ওখানেই দাঁড়িয়ে আছে। আমি ট্রাকে উঠলাম, মেয়েটিও পাশে এসে বসলো। সে বলল, আমি আমার ক্ষমতা দিয়ে দেখেছি, আপনার বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা আছেন। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। মেয়েটি তখন আমাকে এক অদ্ভুত প্রস্তাব দিল। সে বলল, তুমি আমাকে তোমার হেল্পার বানিয়ে নিতে পারো, কারণ আমি তোমার যে কোনো বিপদ আপদে সাহায্য করতে পারবো। আমি একটু ইতস্তত করে বললাম, তার কোনো প্রয়োজন নেই, আপনি তো চলে যাবেন। মেয়েটি তখন বিনীতভাবে বলল, এভাবে বলবেন না, আমি শুধু আপনার সাহায্য করতে চাই। এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বড় একটা দিক। আমি ভাবলাম, মেয়েটি যেহেতু আমাকে একবার বড় বিপদ থেকে বাঁচিয়েছে, তাই তাকে সাথে রাখলে হয়তো মন্দ হয় না। আমি বললাম, আচ্ছা তাই হবে। কিন্তু তুমি সকালে কোথায় থাকবে? মানুষ দেখলে তো সমস্যা হবে। মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, একটা বুদ্ধি পেয়েছি। আমি সকালে একটি বিড়াল হয়ে যাব আর ট্রাকের ভেতরে লুকিয়ে থাকব। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, এটা ভালো আইডিয়া। এরপর আমরা আরও কিছুক্ষণ গল্প করতে লাগলাম। ট্রাকটি আবার শিয়ালদহের পথে চলতে শুরু করলো। গল্পটি চমৎকারভাবে এগিয়ে চলছে। শিয়ালদহতে মালটা পৌঁছানোর কথা সকাল 7টার সময়, অথচ এখন ভোর 5টা বাজে। হাতে আছে মাত্র 2 ঘন্টা, কিন্তু যে পথ বাকি তাতে পৌঁছাতে কমপক্ষে 4 ঘন্টা সময় লেগে যাবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। ঠিক সময়ে ডেলিভারি দিতে না পারলে মালিকের ক্ষতি হবে। মেঘনা তখন সামনের দিকে ইশারা করে বলল, ওই যে দূরে দেখতে পাচ্ছ শিয়ালদহ? আমি অবাক হয়ে বললাম, এখান থেকে তো অত তাড়াতাড়ি যাওয়া যাবে না, মাঝখানে নদী আর অনেক পথ বাকি। মেঘনা তখন হাসতে হাসতে বলল, চিন্তা করো না, আমরা আকাশপথে উড়ে যাব। আমি আকাশ থেকে পড়লাম। বললাম, এটা কি করে সম্ভব? ট্রাক কি কখনো ওড়ে? মেয়েটি তখন অভয় দিয়ে বলল, আমরা উড়ে উড়ে যেতে পারবো, তুমি ভয় পেও না। আমি আমার শক্তি দিয়ে ট্রাক নিয়ে উড়ে যাব এবং আধা ঘন্টার মধ্যে পৌঁছে দেব। যেই কথা সেই কাজ। আমার চোখের সামনেই অবিশ্বাস্যভাবে ট্রাকটি মাটি ছেড়ে শূন্যে ভাসতে লাগলো।
মেঘনা তার অলৌকিক ক্ষমতা দিয়ে আধা ঘন্টার মধ্যেই নদী পার করে আমাদের শিয়ালদহ পৌঁছে দিল। আমরা ঠিক সময়ে গন্তব্যে পৌঁছালাম এবং আমি ট্রাকের মাল খালি করলাম। গল্পের মোড় বেশ চমৎকার হয়েছে। ট্রাক কাজ শেষ করতে করতে সকাল হয়ে গেল। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম আমার চোখের সামনেই মেঘনা একটি সুন্দর ধবধবে সাদা বিড়ালে রূপ নিল। বিড়ালটি মানুষের মতো কথা বলছিল, কিন্তু সে আমাকে সতর্ক করে দিল যে মানুষ দেখলে সে আর কথা বলবে না। এরপর সে চট করে আমার ড্রাইভিং সিটের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। আমি ট্রাক নিয়ে আবার গ্রামের পথে রওনা হলাম, আর মনে মনে ভাবলাম আমার জীবনটা আজ থেকে এক অদ্ভুত ও অলৌকিক মোড় নিল। গল্পটি এখানেই শেষ নাকি আরও কিছু ঘটবে? আপনি চাইলে পরবর্তী অংশটি লিখে পাঠাতে পারেন। সকাল গড়িয়ে দুপুর হলো। আমি গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে ফিরছি, আর বারবার সিটের নিচের দিকে তাকাচ্ছি। সেখানে একটা সাদা পশমের বলের মতো মেঘনা ঘুমিয়ে আছে। মাঝে মধ্যে সে আড়মোড়া ভেঙে মিউ মিউ করে উঠছে, যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে সে পাশেই আছে। হঠাৎ পথে পুলিশের চেকিং পড়ল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। পুলিশ অফিসার এসে ড্রাইভিং লাইসেন্স চাইলেন এবং কেবিনের ভেতরটা উঁকি দিয়ে দেখতে লাগলেন। আমার ভয় হলো যদি তিনি বিড়ালটিকে দেখে ফেলেন বা বিড়ালটি কথা বলে ওঠে। কিন্তু মেঘনা তখন একদম চুপ, সাধারণ বিড়ালের মতোই গুটিসুটি মেরে পড়ে আছে। পুলিশ চলে যাওয়ার পর সে ফিসফিস করে বলল, ভয় পেয়েছিলে ইমরান? আমি তো বলেছি আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না। পথে এক জায়গায় আমি ভাত খাওয়ার জন্য ট্রাক থামালাম। আমি এক প্লেট ভাত আর মাছ নিলাম। চুপি চুপি বিড়ালটিকেও একটু মাছ দিলাম। সে তৃপ্তি করে খেলো। আমার খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমার মতো একজন সাধারণ গরিব ড্রাইভারের সাথে এখন এক অলৌকিক সঙ্গী আছে। বিকেলের দিকে এক অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ ট্রাকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। নির্জন রাস্তা, আশেপাশে কোনো মেকানিক নেই। আমি চিন্তায় পড়ে নিচে নামলাম। মেঘনাও বিড়াল বেশে লাফ দিয়ে নিচে নামল। সে চট করে ট্রাকের নিচে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, ইমরান, স্টার্ট দাও, ঠিক হয়ে গেছে। আমি অবাক হয়ে স্টার্ট দিতেই দেখলাম ট্রাক একদম নতুনের মতো গর্জে উঠল। আমি বুঝতে পারলাম মেঘনা শুধু আমার সঙ্গী নয়, সে আমার এই ট্রাকের প্রাণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামার আগে সে আবার মানুষ হয়ে আমার পাশে বসল। আকাশের দিকে তাকিয়ে সে বলল, ইমরান, কাল রাতে তোমাকে শিয়ালদহ পৌঁছে দিয়েছি। আজ রাতে চলো তোমাকে তোমার গ্রামের বাড়ি নিয়ে যাই। তোমার বাবা মাকে অনেকদিন দেখো না, তাই না? আমি অবাক হয়ে তাকালাম। এই মেয়েটি আমার মনের কথা সব জানে। আমরা গ্রামের মেঠো পথ দিয়ে আমাদের বাড়ির দিকে এগোতে লাগলাম, যেখানে এক অভাবনীয় চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। সারাদিন বিড়াল বেশে সিটের নিচে লুকিয়ে থাকার পর সন্ধ্যা নামতেই মেঘনা আবার মানুষ হয়ে আমার পাশে বসলো। আমি তখন ট্রাক নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ির দিকে এগোচ্ছিলাম। মেঘনা জানালার বাইরে তাকিয়ে থাকা গাছপালা আর চাঁদের আলো দেখছিল। হঠাৎ সে বলল, ইমরান, সামনে একদল ডাকাত রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। ওরা তোমার ট্রাক থামানোর চেষ্টা করবে। আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানলে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মেঘনা শান্ত গলায় বলল, আমি বলেছি না, আমি ভবিষ্যৎ দেখতে পাই। তুমি ভয় পেও না, তুমি শুধু ট্রাকের গতি না কমিয়ে চালিয়ে যাও। কিছুক্ষণ পরেই দেখলাম রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি ফেলে পথ আটকানো। 4-5 জন লোক হাতে দেশি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু মেঘনা তার হাতটা আমার স্টিয়ারিংয়ের ওপর রাখল। অদ্ভুত এক নীল আলো সারা ট্রাকে ছড়িয়ে পড়ল। ট্রাকটি যখন ডাকাতদের কাছাকাছি পৌঁছাল, তখন মনে হলো ট্রাকটি আর মাটিতে নেই, বরং হালকা হয়ে বাতাসের ওপর দিয়ে ভেসে ওই বাধা পার হয়ে গেল। ডাকাতরা অবাক হয়ে তাকিয়ে রইল, যেন তারা কোনো ভূত দেখছে। বিপদ কেটে যাওয়ার পর আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। মেঘনা বলল, ইমরান, তোমার এই সততা আর মা বাবার দোয়ার কারণেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করতে। তোমার বাড়ির সামনে এসে গেছি আমরা। বাড়ির কাছে ট্রাক থামিয়ে আমি মেঘনাকে বললাম, তুমি আমার সাথে ভেতরে চলো, আমার মা বাবার সাথে দেখা করবে। মেঘনা মৃদু হেসে বলল, না ইমরান, আজ নয়। আমার 7 দিনের সফরের আজ শেষ রাত। আমাকে এখনই ফিরে যেতে হবে আমাদের রাজ্যে। তবে তুমি ভেবো না আমি হারিয়ে গেছি। যখনই তুমি কোনো বড় বিপদে পড়বে বা একা বোধ করবে, তোমার ট্রাকের সিটের নিচে তাকিয়ে দেখো, হয়তো সেই সাদা বিড়ালটিকে আবার খুঁজে পাবে। হ্যাঁ। কথাটা শেষ করেই মেঘনা ট্রাক থেকে নামল এবং কুয়াশার মাঝে মিলিয়ে গেল।
আমি বাড়ির ভেতরে ঢুকে দেখি আমার মা বাবা সুস্থ শরীরে আমার জন্য অপেক্ষা করছেন। আমার অভাবের সংসারেও এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। আমি বুঝলাম মেঘনা শুধু আমার হেল্পার ছিল না, সে ছিল আমার জীবনের এক রহমত। পরদিন সকালে ট্রাকে উঠে অভ্যাসবশত সিটের নিচে তাকালাম। সেখানে মেঘনা নেই, কিন্তু পড়ে আছে একটা সুন্দর রূপালী পাথর, যা থেকে উজ্জ্বল আলো বেরোচ্ছে। আমি জানতাম এটা মেঘনার দেওয়া স্মৃতি।
बारिश ले ना এর মধ্যে ঢুকিস দেখো পুরো ফুল ওই যে মজা লাগে হ্যাঁ আসে আমার লেনে ও মজা লাগে আল দাম চলতে পুরো আর ওটা দিস তো পুরো ফুল সিরিয়ালটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হবে আগে ফোন করে বলতে বলতে তুমি এই জিও সিমটা নেট মারলে 3 মাস হটস্টার ফ্রি 3 মাস হটস্টার ফ্রি জিও সিমটা রিচার্জ করলে খালি হবে দাদা ওই আপু সেই দাদা চুপ কর আমার ফোন নেট রে আমার ফোন নেট রে এ দাদা মুকেশ ফোন লাগে দা চুপ
জমাটা থাকে আচ্ছা ওকে ঠিক আছে ফোন বাবা তোমার ফোন আসলে দাও রাখতে পারবা মুসু বলো এখন দেখো জানো আমি দেখো মুসু কিন্তু আমাদের খাটের মতন না যাও মুখে ফোন লাগবে ঠিক আছে আচ্ছা দেখতে জানার পরে খাবি তো সে কোন সকালে বেরিয়েছিস কিছু খাসনি খিদে নেই মানে এখনো খিদে পাইনি আমার স্পোর্টস পার্সন একটা ডায়েট ছাড়ার কিছু নেই আমি খেলাতে আরে ফুলে স্টপ ট্রান্সফার দিই যদি এই সুযোগটা না নিতাম তাহলে হয়তো অন্য কেউ নিয়ে নিত কিন্তু চাকরি সহজ ওরা যখন দুজনেই মুখ খুলতে চাইছে তুমি বাধা দিচ্ছ কেন বলছে যখন পুরোটাই বলো না তুই বুঝতে পারছো না কথায় কথা বলবে ঝামেলা বাড়াচ্ছিলাম একদিন তো জানাজানি হতোই করছি না বিষয়টা স্বাবলম্বী হওয়ার জন্য করছি যাতে আমি আমার পরিবারের দূর সময় তাদের পাশে দাঁড়াতে পারি তাদের যদি কখনো কোনো সময় টাকা পয়সার দরকার পড়ে তাদেরকে সেই টাকাটুকু দিয়ে আমি তাদেরকে সাহায্য করতে পারি নাহলে হতেই তো পারে আপনি আবার কখনো আমার পরিবারের জন্য বলে তাকিয়ে দিলেন সে দায়িত্ব আমি এড়াতে পারি না বিষয়টা আমি তো এখান থেকে চলে যেতে চাই আমার হাতে না আর বেশি সময় নেই ঘরে শুয়ে লড়াই করতে তাছাড়া ব্যাগটাও গোছাতে হবে আসি পিসিটা দাদার মাথাটা এরম করে তুই এরম করতেছিস দাদার মাথাটা এরম করে জিজ্ঞেস করে দেখ তুই তোমার মাথাটা এরম করো এই শালা চোর মা বলো বিটে চাল বলো ভেঙে দেবো বলো বাবা রে এই দেখ কি মেয়ে তো মা বলো এই তুমি দে ফোনটা দে একটুখান দেবো একটুখান পরেই দেবো তুই কোয়া দেখতে পারবি না না নেট চলে গেলে কি করতে আসছে নেট চলে গেলে দেওয়ার সাহায্য করবে আমার মেরেজ তো তুই সরষে কাটে আমার মেরেজ বাপরে দাগ বসে গেছে লাল হয়ে গেছে দেখ দাগ বসে গেছে তিনটা মানে একটা দুটো এই তো তোমার ফুলে উঠছে না গরিয়ে আমেরিকানে করতে হ্যাঁ ले केले घुमाई दे ले ले घुमाई दे केले अब नहीं
দে রে রে অ্যালার্জি গাছ দে ওই দেখতে পাচ্ছি সব গোস লাগিয়ে আমাকে মারলে লাগবে কিন্তু ওর লাগবে না ওসব গোস না দেখবে আমাকে লিখবে তোমার মারবে লাগবে লিখবে লিখবে না আমার হাড় লাগবে তোমার তো গোস তুই যাস কেন তুই ওই গুতি গিয়ে গিয়ে ওই কুক ফোনে আওয়াজ করে ওর যেরকম ওই কুক করে ফোন দেখতে দেখতে ওইরকম ফোনে আওয়াজ করে তোমার ফোনটা দাও না তো নেট নিয়ে কি দেখতে হতে এরকম কপি করতে পারবা আমি পারবো চামচা দাদা খাই দেবে এই আকাশ দেখতে ফোন আকাশ বন্ধ হয়ে গিয়ে দাও না একটু দেখবি হ্যাঁ ঠিক আছে আপু ফোনটা লে না চলো কথা খেতাম ঘরটা চলে আসতে চলো ঢুকতেই খাইছে ইমরানের আরো হাতি এই ঘরটা বিয়ে হলে ইমরান আরো বিয়ে হতো মানে একটা রিল্যাক্স করে শুধু ঘুমুতে পেতো আশা করবি তো হ্যাঁ তার কাছে ওর মা বলে করতে হবে না যখন আমরা ঘরতে নেমে যাবো তখন করিস আমার মনে বলিলা শোকেসটা তখন বের কর আর খাটটা আমরা খুলে খুলে বের করবো তাহলে আমরা যখন লেগে যাই তখন করিস ওই পেছনটা খেয়ে সামন খাইনি বলো এই যে সামনটা খেয়ে পেছন খাইনি বলো পেছনটা পুরো একদম মনে হচ্ছে খুব ভালো নতুন হচ্ছে এবার সামন দেখলে মনে হবে মল জোরে গিয়ে সেই ওই মাকাল ফল ও ভেতরে কালো আর ওপরে ভালো হয় না তাই ভেতরে ভালো উপরে কালো মাকাল ফলের উপরটা ভালো ঠান্ডা হবে না কেন এখানে রোদ পড়ে না আরো তো এইগুলো হাওয়া ঢোকার জায়গা থেকে খুলতে তাহলে এই ঘরটা নিচু নিচু পানা খেলা এখানে বলে ইয়ের নি তাই নিচে করা নেই বলে না না কারেন্ট আসেনি 80 টাকার পোলট্রি কাটা আর ভালো আর এই দুটো পুষতে লাগছে আমার নাম করে বিয়ের কাজকে হ্যাঁ এই 9-10টার দিকে গেছে সকাল সকাল পাওয়া যাবে না কেন সকালে অতটা কাটে না দুটো মুড়ি কাটে না একসাথে একটাই হবে কাটলে একটাই হবে আগের দিন ওদের মেয়ের একটা বাচ্চা পানা একদিন কাঙ্গা লেগেন তো সে দুটো কাটেনি 10টা 9টা সামনের দিকে যাবি 9টা ওরম টাইমে দেবেন সকালবেলা 2-3টে কেটে আমরা দেখে যাই যেহেতু সর্দি হবে তখন কাটছে নাকি হ্যাঁ তবে ধরা কাটা পড়তে যায় তাহলে একটু বেলা করে যায় কাটা পড়তে নেবো এনেই জানবো তারা নাকি আর 12টার পর তো আর কাটে না 12 সাড়ে 12 করতে কিছু করবি তো একটু সময় দেখতে বন্ধ করতে খাইতে ভাই খাই ভাই ভাই ছেলে ছেলে হচ্ছে ভালো ভাই ছেলের মা বাবা হিরো করতে রিভার্স করতে যা কেমন দেখতে ডক্টর দেখুন দেখতে পারি না আমরা খোলবান দেখুন হিরো করতে রিভার্স কি আমার ওই একদিকতে পাপ করতে একদিকতে মশে মুখি করতে এই হচ্ছে সম্ভব বৃষ্টি থেমে গেছে ও দেখতে পেয়েছে ফোনটা কাটতে আপনারা দেখতে একা আকাশ এখন মেঘলা যেও না ও এখন ও ঘুমায় আচ্ছা ঠিক মানে এখন হেগে আইছি ধুয়ে আইছি ভালো করে আকাশ এখন মেঘলা যেও না তোমার না না আমি একলা যাইনি আমি আমার মারলে যাই যেখানে যাই তাহলে আমি আমাদের ভাত খাচ্ছি বলছি তবে ওই ঘরে ডুম জ্বললে এ ঘরে অত ডুম লাগবে না যদি একলা থাকে সলো কাজ করে একা ভিড় করতে অন্ধকার হয় ও বাবা গো কই
কোনটা? মশারি মশারি ও মশারি কি বানাবে আবার ও? ও ছবি বেনগে ছবি। ঘরটা করে দিবি, ঘরটা আবার করলি দুটো ঘরে মানুষ থাকলি ওই ঘরটা করে মুছতে পারছি আমরা এই ঘরটা দেখবো শুয়ে রয়েছি। এখন ঘরের জন্য সব করতে আমি কিছু বলবো বুঝতে না। দাও তুমি একটু দাও। আমার 1 GB 1.5 GB না তোমার গা মারতে দেবো না। বলছিল আমাদের তো লিস্ট করতে হবে। শান্তি মতন ফোন তোমাদের দেখ তো তোমার বাপ ছেড়তে না। ওয়াইফাই ছেড়ে দেন। চালালে আমার এই আসো রে। এই এ আব্বু তারপর তোমায় কাকি মেরছি কেন? ফোন দেখছি তো। এই কত? কোনটা এটা? এটা তো রিম্পার তো এটা। আমার মোবাইল 31 ওই একই পাসওয়ার্ড। হ্যাঁ নেট আমার ফুরাই না, দেখি কি আমার ফুরাই না। তা কি ব্যাপার তোর টেস্টে না তো আমার? ওই পাসওয়ার্ডটা দাও যেটা ছিল। কত? কত না ওই লেখা আছে দাঁড়া। এই আই এই ওয়াই 31। হ্যাঁ তাকে সে 5 লাখে দিয়ে এসছে না। বড় হাতের আই সব বড় হাতের আই এল হ্যাঁ তারপর হয়নি কি আমার তো স্ক্যান করলাও তাহলে স্ক্যান হ্যাঁ হয় না খালি এলোগুলি লাঠি দেখতে না গলা গলা দেখতে একটু দেবো একটু দেবো। হুম দেখ এলোগুলি হাতে দেখতে দেখ কি হ্যাঁ কি ভালো বলবো কারেন্ট চলে গেল। হয় না গাড়ি
হলো আমার বলতে। সত্যি কথা এসেছে? থাকতো ভালোই বলছে। হ্যাঁ ঠিক আছে দেখি ভালো তেজ তো থাকতেও কারণ ঢুকতে থাক। মুখে লাগেনি বলে জিনিসটা বলি। একটু চুরি হাতে মুখে লাগেনি। হ্যাঁ আমার কেমন তো মশা লাগে। আমার তো লাগেনি। কি ব্যাপার এখন চলতে নেই। হ্যাঁ বিয়াল চলতে তাহলে লাগছে হারাই না। আমরা চলতে নেই। কি রে বন্ধ করে দিস তো। ওঠ। এই চামড়া গোটাবো বললাম তো গায়ে হাত দিচ্ছে এখনো। রান্না কখনো হচ্ছে না। ওই দাদা চলে এসছে। দাও দাদা দাও। কেটে দিদি কেটে দে ওর তোর 5G তোর 5G নাকি 1.5 GB তুই ওয়াইফাই থেকে দেখ আমার চলবে না হ্যাঁ শেষ হবে না এখন চলবে না এটা বন্ধ করে এটা বললে হয় না। আমার একটা সময় মনে হলো যে আমাকে এই সিস্টেমের ভিতরে ঢুকতে হবে, তাতে অনেক গায়ে তালা মারতে হবে, কিন্তু তাহলে ওই সিস্টেমের মধ্যে না ঢুকে আমি বাইরেটা করবো যে এটা বন্ধ করে এটা হয় না। আমি যদি সত্যি সত্যি আমার রাজ্যে বা আমার এই ইন্ডাস্ট্রির একটা ভালো চাই হ্যাঁ হ্যাঁ ঘরে ভাত খেতে কেন আর 8:30 বাজে এখন ভাত খাবি?